ওকে, তো আমরা দেখেছিলাম হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন। তো লিড জেনারেশন ক্যাম্পেইনটা মূলত হচ্ছে বিভিন্ন সার্ভিসকে কেন্দ্র করে লিড ফর্ম তৈরি করে সেই লিড জেনারেশন ক্যাম্পেইনটা রান করতে হয়। তো আমি লিড সম্পর্কে বলেছিলাম যে একটা লিড হতে পারে একজনের ইনফরমেশন, কয়েকটা ডেটার সমন্বয়ে তৈরি হয় একটা লিড। যেমন আমি উদাহরণ সহ দেখাই। দেখেন, এই যে এটা হচ্ছে একজন ডক্টর যে কিনা একটা ফ্রি কনসালটেন্সি দিচ্ছে বা অফার অফার করতেছে যে আমি একটা ফ্রি কনসালটেন্সি বা একটা পরামর্শ দিব অনলাইনে। তো এই জন্য সে কি করতেছে, একটা ফর্ম ফিল আপ করতে বলতেছে। দেখেন, একটা হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ডিজিজ নেম মানে রোগের নাম। তো এই যে টোটাল যে ইনফরমেশন বা ডেটা, এগুলাকে একত্রে বলতেছি লিড। তো এটা বিজনেস টু বিজনেস এক এক ধরনের ইনফরমেশন হইতে পারে। আমরা এখন আমাদের যে অ্যাড ম্যানেজার, এখানে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখবো আসলে কিভাবে একটা লিড ক্যাম্পেইন তৈরি করতে হয়। আজকে ইন্টারনেটটা অনেক স্লো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড ম্যানেজার। এখানে আমরা হচ্ছে ক্রিয়েট করব নতুন একটা ক্যাম্পেইন। এই জন্য আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট বাটনে। আমরা দেখতে পাই এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে আছে লিডস। তো লিডসকে টার্গেট করে হচ্ছে আমরা একটা অবজেক্টিভ সিলেক্ট করলাম এবং হচ্ছে এটা কন্টিনিউ করব আমরা ম্যানুয়াল লিড ক্যাম্পেইন হিসেবে। আপনারা একটা নাম দিতে পারেন। ধরেন আপনি আসলে কার জন্য কাজ করতেছেন। ধরলাম আমরা ব্যাচ এ, বা একটা বিজনেস নাম, একটা বিজনেস পেজ, ওই বিজনেসের জন্য আমরা কাজ করতেছি। তো এই জন্য আমরা বিজনেসের নামটা দিলাম এবং সেই ক্যাম্পেইনের নামটা কি, লিড ক্যাম্পেইন, তাই না? লিড ক্যাম্পেইন। এখন বাজেট কত দিয়েছেন কিংবা হচ্ছে আপনি কি গোলের জন্য কি অ্যাচিভ করার জন্য হচ্ছে এই ক্যাম্পেইনটা তৈরি করতেছেন, এটা লিখে দিতে পারেন এখানে। বা আপনি কয় তারিখে লিড ক্যাম্পেইনটা তৈরি করলেন এটাও দিতে পারেন। আজকে হচ্ছে 24 সেপ্টেম্বর 2024। এরকম ভাবে আপনি দিতে পারেন। নামটা টোটালি ডিপেন্ড করে আপনার কাজের উপর। ওকে, আমরা আর কোনো কিছু পরিবর্তন করব না, এখন যাব হচ্ছে নেক্সটে। নেক্সটে যাওয়ার পর আমরা দেখতে পাই এখানে অ্যাড অডিয়েন্সের যে অ্যাড সেটের যে নাম, সেটা আমরা চেঞ্জ করতে পারবো, অডিয়েন্সের অনুযায়ী দিতে পারবো। এরপর দেখতে পাই কনভার্সন, কনভার্সন লোকেশন। আমরা ই কমার্সের ক্ষেত্রে কি দেখেছিলাম, কনভার্সন লোকেশন হিসেবে দেখছিলাম যে পারচেজ, তারপরে অ্যাড টু কার্ট, এগুলো অনেকগুলো ইভেন্ট আমরা দেখতে পেয়েছিলাম।
তো এইখানে আমরা যখন লিড ক্যাম্পেইন করব, আমরা লিড ক্যাম্পেইনটা কয়েকভাবে করতে পারি। দেখেন, ওয়েবসাইটের মাধ্যমেও লিড ক্যাম্পেইনটা করতে পারি, ওয়েবসাইট অ্যান্ড কলসের মাধ্যমেও করতে পারি, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমেও করতে পারি। আবার কিনা আমরা মেসেঞ্জারকে ইউজ করে লিড ক্যাম্পেইনটা সাজাতে পারি। আবার শুধুমাত্র কল জেনারেট করার জন্য লিড ক্যাম্পেইনটা করতে পারি। ইনস্ট্যান্ট ফর্ম এবং মেসেঞ্জার দুইটাকে আহ, আমরা একত্রে একটা লিড ক্যাম্পেইন করতে পারি। তো এইগুলো আমরা সবই দেখব, বাট সবচেয়ে ইফেক্টিভ এবং হচ্ছে সবচেয়ে রিলায়েবল যে সোর্সটা, সেটা হচ্ছে ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট ফর্ম, এই দুইটা। তো আজকে আমরা দেখব হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মটা কিভাবে কাজ করে লিড ক্যাম্পেইনের জন্য। ঠিক আছে, এরপর আমরা ফেসবুক পেজটাকে সিলেক্ট করলাম, আমরা দিলাম হচ্ছে ব্যাচ এ। যদিও আপনাদের দুইটা ব্যাচ এখন থেকে একত্রে ক্লাস হবে, আমরা একসাথে ভালোভাবে ক্লাস করতে পারবো সেম টপিকটাই। তো এখানে দেখতে পাচ্ছি যে ব্যাচ এ আমরা একটা টার্ম অফ সার্ভিস অ্যাকসেপ্ট করি নাই, যে কারণে এই নোটিশটা এসেছে। আমরা ভিউ টার্মে যাব, যাওয়ার পর দেখবেন এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া হয়েছে লিড ক্যাম্পেইন রান করার জন্য। তো এটাকে অ্যাগ্রি করে দিতে হবে, আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস। দেখেন এই নোটিশটা কিন্তু চলে গেল। আচ্ছা, এখন বলতেছে যে পারফরমেন্স গোলটা কি। পারফরমেন্স গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড। এটা আমরা হচ্ছে লিড দিব, কারণ এটা ইনস্ট্যান্ট ফর্ম, এই জন্য হচ্ছে আমরা এইটাকে রাখবো। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিড, এটাও সেম, বাট এটা হচ্ছে যখন ওয়েবসাইটকে আমরা টার্গেট করব তখন এটা আমরা দিতে পারবো। এরপর আমাদের আর কোনো কিছু করার নেই এখানে, আমরা বাজেটটা দিব। ধরেন আমি বাজেট দিলাম হচ্ছে $10, এবং অডিয়েন্স টার্গেটিংটা আমি আপাতত রাখি। টার্গেটিং তো আমরা যেভাবে নর্মালি করি সেভাবে আমরা করব, বাট যেহেতু এটা সার্ভিস বেসড একটা টার্গেটিং হবে, সেই ক্ষেত্রে টার্গেটিংটা হচ্ছে বিজনেস টু বিজনেস, আমরা ওইভাবেই টার্গেটিং করব। ওকে, আমরা হচ্ছে অ্যাড লেভেলে আসলাম। অ্যাড লেভেলে এসে আমরা কি দেখতে পাই, আমাদের পেজটা আমরা সিলেক্ট করেছি কিনা এটা দেখব। ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রামটা কানেক্ট করে দিব। অ্যাড সেটআপের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে তিনটা অপশন। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। এটা আমরা পরে দেখবো এক সময়, বাট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। আমরা সবসময় এই কাজটাই করব, ক্রিয়েট অ্যাড। ঠিক আছে, তো ফরম্যাট দিচ্ছে এখানে যে সিঙ্গেল ভিডিও অর ইমেজ, একটা ছবি কিংবা ভিডিও আমরা ইউজ করতে পারবো। আর দ্বিতীয়ত যেটা ক্যারোজেল, ক্যারোজেল আমরা দেখেছি ক্যারোজেলটা কেমন, একটার পর একটা আমরা হচ্ছে ডাউন সাইডে স্ক্রল করে করে দেখতে পাই, তাই না? আচ্ছা, আমরা সিঙ্গেল ইমেজ ইউজ করব, সিঙ্গেল ইমেজ ইউজ করে আমরা একটা অ্যাড সাজাবো। তো অ্যাড মিডিয়া, মিডিয়া ইউজ করি। হুম, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে একটা ডিজাইন করতে পারি ছোট ছোট করে, জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে কিভাবে হচ্ছে একটা লিড ক্যাম্পেইনের ব্যানারটা ডিজাইন হবে।
আমরা এই শপ নাও বাটনটা কেটে দিই, কারণ এটা তো আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্ট অনলাইন ডক্টর কনসালটেশন ফর ইউর হেলথ নিড। আপনি হচ্ছে ডক্টরের সাথে পরামর্শ করতে পারবেন ইনস্ট্যান্টলি, এবং হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য আপনি এই কনসালটেশনটা করতে পারবেন। এবং ডাক্তার হচ্ছে 24/7 হচ্ছে সে অ্যাক্টিভ, সে আপনার জন্য কাজ করতে পারবে। আমরা এটাই চেয়েছিলাম, আমরা এটাকে হচ্ছে প্রমোট করব। এখানে মনে রাখতে হবে যে বিজনেস, এক একটা বিজনেসের ক্ষেত্রে এক এক রকম ডিজাইন, এক এক রকম বিজনেসের নাম, এক এক রকম ছবি ক্লায়েন্টের, এবং হচ্ছে ওয়েবসাইট, এগুলো সব আলাদা হবে। ঠিক আছে, ওই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে, কিংবা হচ্ছে আপনি ডিজাইনারকে হচ্ছে বলে দিবেন যে এইভাবে কাজটা করতে হবে। ওকে, আমরা মিডিয়াটা আপলোড করে দিই। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারটা আপলোড হয়ে গেছে। এখন কল টু অ্যাকশন বাটনটা আমরা হচ্ছে লার্ন মোর কিংবা বুক নাও, এই জিনিসটা দিতে পারি। ধরলাম যে বুক নাও দিলাম, যেহেতু কনসালটেন্সি, বুক নাও, বুক করতে হবে এইভাবে। এখন ডেস্টিনেশন, তাই না? ডেস্টিনেশন, আমরা যে ওয়েবসাইট ইউআরএল ইউজ করতাম বা ওয়েবসাইট লিঙ্কটা ইউজ করতাম, ওইটা না দিয়ে এখন হচ্ছে বলতেছে যে ইনস্ট্যান্ট ফর্মটা তৈরি করো। একটা ফর্ম তৈরি করতে হবে যে জায়গায় বিভিন্ন ধরনের লিডের ডেটা আমরা আমাদের কাস্টমার যেন অ্যাড করতে পারে, এই যে এই ডেটাগুলা। ঠিক আছে, এই জন্য একটা বলতেছে যে লিড ফর্ম তৈরি করতে হবে। তো আমরা ফর্মটা তৈরি করি। এটা কাইন্ড অফ রেজিস্ট্রেশন ফর্ম। আপনারা অনলাইনে আপনাদের যে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করেছিলেন না, ঠিক ওই টাইপের একটা ফর্ম এখানে আমরা তৈরি করব। ক্রিয়েট ফর্ম। এখন আমরা ফর্মের একটা নাম দিলাম। এখানে ফর্ম টাইপটা দিচ্ছে যে রিচ ক্রিয়েটিভ, তারপরে হায়ার ইন্টেন্ট, মোর ভলিউম। এই রিচ ক্রিয়েটিভটা নতুন এসেছে, এটা আমরা এখনো ট্রাই করি নাই। মোর ভলিউমটা হচ্ছে যে আপনি খুব অল্প ইনফরমেশন কালেক্ট করবেন ক্লায়েন্টদের থেকে, বাট এটার উদ্দেশ্য থাকবে যে আপনি যেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি লিড বেশি জেনারেট করতে পারবেন। এই সুযোগের জন্য হচ্ছে আমরা মোর ভলিউমটা ইউজ করব। আর হায়ার ইন্টেন্ট, এটা একটা স্টেপ বেশি হবে, যাতে করে যে একজন পার্সন যখন লিডটা আপনাকে দিচ্ছে, সে যেন বুঝতে পারে আসলে সে কি করতেছে, কি জন্য এই লিডটা দিচ্ছে। এটাই হচ্ছে কোয়ালিটি এনশিওর করে আর কি, হায়ার ইন্টেন্ট। রিচ ক্রিয়েটিভ, এখানে দেখেন একটা মিডিয়া ইউজ করতেছে এবং একটা ওভারভিউ লিখতেছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু ইনফরমেশন দিতে হবে। বাট আমরা এখন যেটা করব হায়ার ইন্টেন্ট বা মোর ভলিউম দিয়ে আমরা একটা আজকে করে ফেলি। আপনারা হায়ার ইন্টেন্ট এবং রিচ ক্রিয়েটিভ এগুলো ট্রাই করবেন। ওকে, এখন হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রো আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, অথবা একটা গ্রিটিং দিতে পারি। আমরা দিলাম হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা আপলোড করা যাচ্ছে না যদিও।
আমরা আপলোড করতে পারি, এই ছবিটা আপলোড করতে পারি, অথবা ডক্টরের যে ছবিটা সেটাও আমরা আপলোড করতে পারি। যে ইমেজটা দিলে বেশি ভালো হয় ওইটাই আমরা আপলোড করব ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? ওকে, তাহলে এখন হচ্ছে আমরা কোশ্চেন অ্যাড করব। এখানে দেখতেছেন যে চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, আপনার কি কি ইনফরমেশন দরকার সেটা আপনি এখানে অ্যাড করেন। যেমন আমার ইমেইলটা দরকার, ফুল নেমটা দরকার, ফোন নাম্বারটা দরকার, এই যে ফোন নাম্বার। তারপর হচ্ছে এই যে দেখেন অ্যাড ক্যাটাগরি, এখানে কন্ট্যাক্ট ফিল্ড, ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফিক কোয়েশ্চেন, ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার। তো কন্ট্যাক্ট ফিল্ডে দেখি আর কি কি আছে, পোস্টাল কোড, জিপ কোড, কান্ট্রি, প্রভিন্স, সিটি, স্ট্রিট অ্যাড্রেস, এগুলো কিন্তু আসলে অনলাইনে কোনো দরকার নেই। তাহলে ইউজার ইনফরমেশন কি, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা ফুল নেমে দিয়ে দিছি, তো লাস্ট নেম ফার্স্ট নেম লাগবে না। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেন, আপনি ডেট অফ বার্থ এটা আস্ক করতে পারেন, কারণ ডক্টররা কিন্তু আপনার এজ সম্পর্কে জিজ্ঞাসা করে, এজ দেখে তারপর হচ্ছে আপনাকে প্রেসক্রাইব করে। তো ডেট অফ বার্থ এটা আমরা রাখতে পারি। জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, মিলিটারি স্ট্যাটাস, এগুলো আর দেওয়া দরকার নেই। ওয়ার্ক ইনফরমেশন এগুলো দেওয়া দরকার নেই, কারণ এটা তো আমরা হচ্ছে একটা কনসালটেন্সি নেব এই জন্য। তো এই চারটে ইনফরমেশন দিয়ে আমরা একটা ফর্ম ক্রিয়েট করলাম। এখন এই ফর্মের পাশাপাশি আপনি যদি কোনো কাস্টম কোশ্চেন, বা একটা ডক্টর যখন কোনো কাস্টমাইজ একটা কোশ্চেন আস্ক করতে চায় এই ফর্মে, সে কিন্তু এটা অ্যাড করতে পারবে। যেমন এখানে দেখতে পাই একটা কোশ্চেন আছে, উড উড ইউ বি ইন্টারেস্টেড ইন নোয়িং মোর অ্যাবাউট আস। দেখেন এখানে বলতেছে ইয়েস অর নো, ইয়েস অর নো। তো এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই যে দেখেন মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা আমরা কেটে দিলাম, আমরা একটা শর্ট কোশ্চেনে অ্যান্সার দেব। একটা শর্ট কোশ্চেন আমরা করতে পারি, কি কোশ্চেন করা যায়? আমরা দিতে পারি when are you available for this consultation। তাহলে ডক্টরের ফর্মে সে জিজ্ঞাসা যে when are you available for this consultation, আপনি এই কনসালটেশনের জন্য কখন রেডি আছেন। তখন একটা অডিয়েন্স এখানে কিন্তু এই যে দেখেন অ্যান্সারটা দিতে পারবে, এন্টার ইউর অ্যান্সার। এটার পর সে কিন্তু পরবর্তী পেজে তার ইনফরমেশন গুলা অ্যাড করে সাবমিট করতে পারবে। দেখছেন সাবমিট, এই যে নিচে সাবমিট বাটন চলে আসছে। তো এই যে এটা প্রিভিউ, আপনারা যখনই একটা লিড ফর্ম তৈরি করবেন এখানে প্রিভিউটা দেখতে পাবেন। প্রিভিউটা হচ্ছে এইভাবে, প্রথমে একটা গ্রিটিং আসে, এরপর হচ্ছে একটা কাস্টমার কোয়েশ্চেন, এরপর একটা কন্টাক্ট ইনফরমেশন মানে একটা লিড ফর্ম, এই ফর্মটা এখানে আসবে এভাবে। এরপর যখন এটা কন্টিনিউ করবেন বা নেক্সট চাপবেন, তারপর হচ্ছে যে এরকম প্রাইভেসি পলিসির লিঙ্ক পাবেন, এটা আমরা দিব একটু পরেই। এরপর হচ্ছে সাবমিট দিবেন, নিচে যে সাবমিট বাটন, এটা হচ্ছে এজ এ কাস্টমার বা এজ এ অডিয়েন্স তারা কিন্তু এটা এভাবেই দেখবে, যে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিড ফর্মটা তৈরি করে ফেললাম। এখন বলতেছে যে প্রাইভেসি পলিসি, এখানে আমাদের তো কোনো প্রাইভেসি পলিসি নাই, এই ওয়েবসাইটটা সম্পর্কে আমাদের ধারণা নাই বা আমরা পাইনি, জাস্ট একটা ডেমো ক্রিয়েট করলাম ফর্ম। তো এই জন্য আমরা যেটা করতে পারি, যেসব বিজনেসে মূলত ওয়েবসাইট নাই তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আছে না, সেই পেজের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, facebook.com
ওকে, আমাদের পেজ লিঙ্কটা চলে আসছে। এই যে দেখেন উপরে পেজের লিঙ্কটা আমরা পাচ্ছি। এই লিঙ্কটা আমরা কপি করব। লিঙ্কটা কপি করে আমরা অ্যাড ম্যানেজারে গিয়ে আমাদের যে প্রাইভেসি পলিসির যে লিঙ্কের অপশনটা, এই যে দেখেন লিঙ্ক, আর এখানে বলতেছে লিঙ্ক টেক্সট। আমি লিঙ্কটা আগে অ্যাড করলাম এখানে। এরপর লিঙ্ক টেক্সটে আপনি লিখবেন যে এটাই হচ্ছে আমার প্রাইভেসি পলিসি, দিয়ে দিলাম। এই যে দেখেন নিচে আসছে এই যে প্রাইভেসি পলিসি। কাস্টম ডিসক্লেমার দেওয়ার প্রয়োজন নাই, এটা না দিলেও চলে। এরপর দেখেন লিড সাবমিট করার পর তারা কিন্তু একটা থ্যাংক ইউ মেসেজ পাচ্ছে, হেডলাইন থ্যাঙ্কস ইউ আর অল সেট। তারপর ডেসক্রিপশনে বলতেছে যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট ফ্রম এক্সিট দ্য ফর্ম নাও। এখানে থ্যাংক ইউ পেজে এসে আমরা বলতেছি যে তুমি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো, অথবা এখান থেকে এটা এক্সিট করতে পারো, মানে এটা ক্লোজ করে দিতে পারো। ইন অ্যাডিশনাল আমরা হচ্ছে গো টু ওয়েবসাইটে এটার লিঙ্ক দিচ্ছি। আমরা দিলাম হচ্ছে পেজের লিঙ্ক, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই এই মুহূর্তে। কল টু অ্যাকশন বাটন হচ্ছে আমরা রাখলাম ভিজিট ভিজিট ফেসবুক পেজ, এটা দিলাম। ওকে, তো মূলত আমাদের যে ফর্মটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ও আরেকটা জিনিস, ফর্মের সেটিং আপনারা দেখতে পাবেন এখানে কিছু সেটিং আছে। ফর্ম কনফিগারেশন ল্যাঙ্গুয়েজটা আমরা দিয়েছি ইংলিশ। এখানে দেখেন শেয়ারিং, শেয়ারিং মানে কি একজন আরেকজনকে শেয়ার করা, এই জিনিসটা শেয়ারিংটা রেস্ট্রিক্টেড এবং হচ্ছে ওপেন, এই দুইটা অপশনের মানে কি জানেন? রেস্ট্রিক্টেড মানে হচ্ছে আপনাকে আপনি শেয়ার করবেন একটা লিঙ্ক কাউকে, বাট সে শুধুমাত্র এই ফর্মটা দেখতে পাবে, বাট কোনোভাবেই এই ফর্মে কোনো ইনফরমেশন দিয়ে সাবমিট করতে পারবে না। এবং এটা যদি ওপেন দেন, তাহলে আপনি কাউকে যদি শেয়ার করেন এই ফর্মের লিঙ্কটা, সেই ফর্মটা তাহলে কেউ একজন চাইলে ফিল আপ করে দিতে পারবে। তো এটা রেস্ট্রিক্টেড এবং হচ্ছে ওপেন রাখার কারণ হচ্ছে, দেখেন আপনি যখন অ্যাড দেন, এটা হচ্ছে একজন ফ্রিল্যান্সার অ্যাড দেয় কিংবা একজন মার্কেটার অ্যাড দেয়, একজন হচ্ছে মার্কেটিং প্রফেশনাল অ্যাডটা দিচ্ছে, বাট একজন ডক্টর কিন্তু এই অ্যাডটা দিচ্ছে না। তো ডক্টর তো চাইবে তাই না যে যেন সে শুধুমাত্র টার্গেট পিপলদের কাছ থেকে লিডটা যেন পায়, কোনো ফেক পিপল বা কোনো ধরনের ম্যানুয়াল যে লিড ফর্মের যে ইনফরমেশনটা এটা যেন কেউ না দেয়, এটা হচ্ছে এনশিওর করবে। তো রেস্ট্রিকশন দেওয়ার মানে হচ্ছে যে যে মার্কেটার সে যদি কোনোভাবে লিড না পায়, সে কিন্তু চাইলে নিজেই লিড ফিল আপ করে দিতে পারবে যদি সে ওপেন রাখে, বা অন্য কাউকে দিয়ে ম্যানুয়ালি লিড ফিল আপ করে দিতে পারে। এটা অনেক সময় ওপেন রাখতে হয়, যেমন আপনার পেইড অ্যাডের মাধ্যমে আপনি ইয়া পাচ্ছেন, লিড পাচ্ছেন। অন্যদিকে ফেসবুক গ্রুপ কিংবা যে কমিউনিটি আছে বিজনেসের, সেখান থেকেও লিড পাচ্ছে, তখন হচ্ছে ওপেন রাখাটা বেটার। বাট বাকি সব সময় রেস্ট্রিকশন দেওয়াটা ভালো, তাহলে শুধুমাত্র অ্যাড থেকে যারা আমাদের এই লিড ফর্মটা দেখতে পাচ্ছে তারাই সাবমিট করতে পারবে, আদারওয়াইজ আর কেউ পারবে না। আচ্ছা, ফিল্ড নেম, ফিল্ড নেমগুলো কি কি আমরা দেখতে পাই? আমরা প্রথমে একটা কোশ্চেন করেছিলাম যে কখন আপনি অ্যাভেলেবেল আছেন কনসালটেশনের জন্য। এরপর হচ্ছে একটা লিড ফর্ম, যেটা কিনা ইমেইল, ফুল নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ। ট্র্যাকিং প্যারামিটার, ট্র্যাকিং প্যারামিটারটা এখানে ওই যে ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে সিআরএম, সিআরএম সম্পর্কে ধারণা দিব আমরা নেক্সট ক্লাসে। সিআরএম কেউ কি কিছু বলতেছেন? ফটোকপি রাখছেন? ফটোকপি রাখা আছে? জমা দিয়ে দেবেন দুতলা নতুন ভবন আছে না? আচ্ছা, এই ট্র্যাকিং প্যারামিটারটা হলো আপনার যদি একটা সিআরএম থাকে বা একটা হচ্ছে এক্সেল ফাইল আছে যেটা কিনা হচ্ছে এই প্ল্যাটফর্মের সাথে আপনি connect করতে চান, ডাইনামিক্যালি এই লিড গুলা সেই সিআরএম এ চলে যাবে, সেটা আপনি হচ্ছে এই অ্যাড প্যারামিটারের মাধ্যমে আপনি করতে পারবেন। তো মূলত আমাদের এই সবকিছু শেষ ট্র্যাকিং এর করে দিব। কনফিগারেশন।
যা যা ক্রিয়েট সমাধান ফর্ম। করে দেবে, সমস্যা নেই, কি বলো সমাধান নেই। বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, বোঝার ক্ষমতা নেই। তো দেখেন এই লিড ফর্মটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমাদের বলতেছে ফর্মটা সিলেক্ট করো। এখানে যদি আরো ফর্ম থাকতো কিছু, সেক্ষেত্রে আমি কিন্তু সিলেক্ট করতে পারতাম সেগুলা থেকে একটা। বাট এখানে আমরা একটা ফর্মই ক্রিয়েট করেছি, এই জন্য এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এই যে ফর্ম টাইটেল, ক্রিয়েশন ডেট। এই যে এখানে হচ্ছে ফর্মের যে প্রিভিউটা, এটা এখানে দেখতে পাচ্ছি। এই যে এরকম। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা লিড ফর্ম তৈরি করে একটা অ্যাড দিতে পারছি। আচ্ছা, এই জায়গায় আমরা প্রাইমারি টেক্সট এবং হচ্ছে হেডলাইন দিই নাই। আপনারা এটা যখন হোমওয়ার্ক করবেন, আপনারা নিজের একটা প্রাইমারি টেক্সট দিবেন, আর হচ্ছে একটা হেডলাইন দিবেন। সবই আপনারা করবেন, বাট আপনারা চেষ্টা করবেন বাংলায় কন্টেন্ট লেখার, এবং হচ্ছে এই যে ক্যানভাতে আমি যে ডিজাইনটা করেছি এটাও আপনি বাংলায় লিখবেন। আপনারা হচ্ছে একটা লোকাল ডক্টরের জন্য কাজ করবেন। আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা। প্রাইমারি টেক্সটে কি লিখবেন, হেডলাইনে কি লিখবেন, এটা আপনারা ডিসাইড করে নেবেন। আমাদের দরকার হচ্ছে কি একটা ক্লায়েন্টকে রেজাল্ট বের করে দেওয়া, তাই না? তো আমরা যেভাবে লিখি না কেন, আমাদের যেন রেজাল্ট আসে, আমাদের যেন একটা কাস্টমার আসে, সেটা আমরা হচ্ছে এনশিওর করব। সেভাবে আমরা চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এখন আমরা হচ্ছে যে পেমেন্ট মেথডটা দেখব। এই অ্যাডটা পাবলিশ করতে হলে তো আমাকে পেমেন্ট মেথডটা দেখতে হবে, তাই না? পেমেন্ট মেথড যদি আমার সেট আপ না থাকে, তাহলে হচ্ছে আমি পাবো না। আচ্ছা, তো পেমেন্ট মেথডের জন্য আপনাকে দেখেন, যেখানে যদি আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলাম, নেটওয়ার্কটা আনস্টেবল, যার কারণে আমি চাইলেও অনেক সময় অনেক কিছু ক্লিক করলে এটা আসে না। আচ্ছা, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এই যে দেখেন বাম সাইডে যে কর্নারগুলো আছে, যে অপশনগুলো আছে, এখানে দেখবেন যে বিলিং অ্যান্ড পেমেন্ট। বিলিং অ্যান্ড পেমেন্ট এটাতে ক্লিক করতে হবে। বলতেছে যে লিভ পেজ, ইয়েস, লিভ দিস পেজ। আচ্ছা, এখানে দেখাচ্ছে হচ্ছে যে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি, এটা পেমেন্ট ইনফরমেশনের একটা অংশ বা পার্ট। তো এটাকে যদি আমি এডিটে ক্লিক করি, এখানে বলতেছে যে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন। এখানে একটা জিনিস মনে রাখবেন, পেমেন্ট মেথডটা কিন্তু আমাদের ক্লায়েন্টরা অ্যাড করে দিবে। এটা আমাদের অ্যাড করতে হবে না, বা আমাদের পেমেন্ট মেথডের কোনো প্রয়োজন নাই। আমরা অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, একজন প্রফেশনাল হিসেবে আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিব। আমরা ক্লায়েন্টের অ্যাড ম্যানেজমেন্টের যে বিলিংটা বা পেমেন্ট মেথডটা বা অ্যাড স্পেন্ডটা, এটার জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধতা আমরা নাই। আবার হচ্ছে কখনো যদি ক্লায়েন্ট বলে যে আমার আমি তোমাকে যে হচ্ছে $300 পে করব মান্থলি, তো আমি আহ, কেন আবার হচ্ছে অ্যাড পেমেন্টের জন্য পে করব, এটা আসতেই পারে। তখন আপনি সোজা বলবেন যে আপনার অ্যাড স্পেন্ডটা ডিপেন্ড করে আপনার বিজনেসের উপর। আপনার বিজনেস আসলে কত স্পেন্ড করে কত রেজাল্ট আনবে, সেটা ডিপেন্ড করে আপনার আপনার উপর অ্যাজ এ বিজনেস ওনার। বাট আমরা শুধুমাত্র কোয়ালিটি ক্যাম্পেইন তৈরি করব, কোয়ালিটি অ্যাড তৈরি করব, যেটার মাধ্যমে আপনি ভালোভাবে আপনার বিজনেসের জন্য রেজাল্ট আনতে পারেন, সেটা যেন প্রফিটেবল হয়, সেটাই আমরা চেষ্টা করব সবসময়। ঠিক আছে? তো এই জায়গাটায় হচ্ছে একটা ক্লিয়ারিটি দরকার ছিল আপনাদের। অনেক সময় অনেকে প্রশ্ন করে যে বিলিং মেথডটা আমরা কিভাবে পাবো, আমাদের তো কোনো কার্ড নাই, আমাদের কোনো ডুয়াল কারেন্সি কার্ড নাই বা পেপাল নাই, আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবো। এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। আপনার হচ্ছে অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার এই জিনিসটা প্রোভাইড করবেন। পেমেন্টের বিষয়টা শুধুমাত্র ক্লায়েন্ট দেখবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে পেমেন্ট ইনফরমেশন যখন ক্লায়েন্ট সেট আপ করবে, সেক্ষেত্রে আপনি অ্যাসিস্ট করবেন। এখানে বলে দিবেন যে ক্লায়েন্ট যে লোকেশনে আছে সেই লোকেশনটা যেন সিলেক্ট করে,
যেমন সে অস্ট্রেলিয়াতে যদি থাকে, অস্ট্রেলিয়াতে থাকলে হচ্ছে সে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিবে এবং তাদের কারেন্সি অনুযায়ী দিবে, যেমন অস্ট্রেলিয়ান ডলার সেটা দিবে, এবং হচ্ছে তাদের যে টাইম জোন, অস্ট্রেলিয়ার যে টাইম জোন সেটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এটা ক্লায়েন্টকে শুধুমাত্র গাইডলাইন দিবেন যে এটা এইভাবে সিলেক্ট করতে হবে। আর যদি ইউএসএ থাকে, রিজিয়নটা চেঞ্জ হবে ইউএসএ তে, এই যে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর সেটা হবে ইউএস ডলার, এবং টাইম জোনটা হবে নিউ ইয়র্ক বা ওয়াশিংটন, এই টাইপের লোকেশন অনুযায়ী টাইম জোনটা হবে, এটা ক্লায়েন্ট বুঝে যাবে। তো ধরেন আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা কি করব, বাংলাদেশ সিলেক্ট করব। আর বাংলাদেশি যেহেতু, আমরা চাইলে কিন্তু কারেন্সিটা ইউএস ডলারে রাখতে পারি, যেহেতু ইউএসএ একটা গ্লোবাল কারেন্সি, এই জন্য আমরা রাখতে পারি। অথবা আমরা চাইলে বাংলাদেশি টাকাও দিতে পারি, এই যে দেখেন বাংলাদেশি টাকা এটাও আছে। এবং টাইম জোনটা কি, ঢাকা এশিয়া, GMT 6+, এটা আমরা রাখতে পারি। এখন যদি আমি নেক্সটে যাই, এখানে বলতেছে যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। আমার যদি বিজনেসের ইনফরমেশন থাকে, যা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা যদি থাকে, সেই নাম্বারটা আমি যদি অ্যাড করে দিই, তাহলে আমার দেখেন 15% যে ট্যাক্স ভ্যালুটা, এটা আমার দিতে হবে না। আদারওয়াইজ যদি আমি বিনটা অ্যাড না করি, তাহলে হচ্ছে আমাকে এই 15% ট্যাক্সটা এখান থেকে তারা কেটে নেবে। বুঝতে পারছি? তো এই বিন জিনিসটা হচ্ছে বাংলাদেশের জন্য, অন্য কান্ট্রির জন্য সেটা ইটিন হইতে পারে, বা আম, অন্য কোনো ফরম্যাটে সেটা থাকতে পারে, সেটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে এটা তাদের আছে কিনা। এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা অ্যাড করবো আমরা কিভাবে, আমরা যদি এটা সিলেক্ট করে নেক্সটে একটা যাই। কোশ্চেন ছিল হুম। স্যার, একটা প্রশ্ন করতাম যদি জি কোনো বলেন। স্যার, অনেক বিন নাম্বার পাওয়া যায় ফেসবুকে, বিক্রি করে 100, 150, 200 টাকা করে, ওগুলা ইউজ করা কি আইডির জন্য রেস্ট্রিক্টেড আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে? এটা আসলে রিলায়েবল সোর্স থেকে নিতে হবে, বুঝছেন। যদি ওরকম অথেন্টিক সোর্স থাকে যারা কিনা বিন নাম্বারটা সেল করে, এবং বিন নাম্বারটা সেল করে যারা, ওরা আমি যতটুকু জানি যে যেগুলো রিলায়েবল, এগুলো 500-600 টাকার উপরে নেয়, অনেক সময় 1000 টাকাও নেয়। বাট যারা হচ্ছে মানে 100 টাকা বা 150 টাকায় সেল করে এই বিন নাম্বারটা, ওদের জিনিসটা অথেন্টিক হয় না। ওরা অনেক বিজনেস ম্যানেজার এটা সেল করে দেয়, এটা দেখা যায় যে বিজনেস ম্যানেজার একটা পর্যায়ে হচ্ছে রেস্ট্রিকশন আসে বা অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশন আসে। তো এটা যখন আপনি কিনবেন, আপনি হচ্ছে রিলায়েবল একটা সোর্স খুঁজবেন, যে কিনা এর আগে ইউজ করছে এই বিনটা, বা এই টাইপের একটা কোম্পানি থেকে হচ্ছে বিনটা কিনে নিছে এবং ইউজ করতেছে, তাদের থেকে হচ্ছে আপনি সাজেশন নিতে পারেন যে এটা কোথা থেকে সে কিনছে, সেভাবে আপনি ওইখান থেকে কিনতে পারেন। বাট এটা কেয়ারফুল থাকতে হবে যে আপনি কোথায় থেকে কিনতেছেন। জি স্যার। হুম। আর যদি নিজের বিজনেস থাকে, সেক্ষেত্রে তো আপনি নিজে একটা বিন পাবেন, বা আপনার যদি হচ্ছে যে পরিচিত কারো ট্রেড লাইসেন্স থাকে, তার দেখা যাবে বিন থাকে একটা, সেই বিনটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, পেমেন্ট মেথডে আমরা দেখতে পাই ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডের ইনফরমেশন। তো হচ্ছে এখানে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন দেন, সেখানে ক্রেডিট কার্ডের যে নামটা, সেই নামটা হচ্ছে এখানে দিতে হবে, এবং ক্রেডিট কার্ডের যে নাম্বারটা, এটা 16 ডিজিটের যে নাম্বারটা, সেটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। এবং ক্রেডিট কার্ডের যে ইয়েটা, এক্সপায়ারিটি, এটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে। মেয়াদ থাকে না একটা, এক্সপায়ার ডেট, সাল অনুযায়ী এবং মাস, এই দুইটা জিনিস। আর সিভিভি, এটা হচ্ছে একটা একটা হচ্ছে 3 or 4 ডিজিটের একটা সিকিউরিটি কোড। এই কোডটা সব কার্ডের পেছনে থাকে, দেখবেন 3 সংখ্যার, বাংলাদেশি কার্ডগুলোর 3 সংখ্যার একটা কোড থাকে। এই কোডটা হচ্ছে যে খুবই সিক্রেট, এই কোডটা কখনো কাউকে দেখাবেন না, যদি আপনাদের কার্ড থাকে আর কি। তো এটা এখানে অ্যাড করে দিতে হবে। আর অবশ্যই আমরা যদি বাংলাদেশ থেকে কোনো কার্ড অ্যাড করতে যাই আমাদের বিজনেস পারপাসে, বা আমরা যখন লোকাল ক্লায়েন্টকে সার্ভিস দিব, সেই ক্ষেত্রে আমাদের
দেখতে হবে যে এই কার্ডটা ডুয়াল কারেন্সিতে কনভার্ট করা আছে কিনা, ঠিক আছে? বা আপনি ব্যাংকে গেলেই ইয়া করতে পারবেন, তাদেরকে কোশ্চেন করতে পারবেন যে আমার কার্ডটা কিভাবে আমি ডুয়াল কারেন্সিতে করে দিব। তখন আপনাদের কাছে তারা হচ্ছে পাসপোর্ট চাবে, এবং পাসপোর্টের কপি অনুযায়ী তারা কিছু পরিমাণ ডলার এনরোজ করে দিবে। সেটা $500 হইতে পারে বা আহ, $1000 হইতে পারে। ওটা আপনাকে এনরোজ করে আপনার কার্ডে অ্যাড করে দিবে, এবং টাকাটা সঙ্গে সঙ্গে তারা নিয়ে নিবে আপনার কাছ থেকে, এবং সেই টাকাটা ডলারে কনভার্ট হবে। ডলার থেকে সেটা টাকা হিসেবে কাটবে, আপনি চাইলে ডলার হিসেবে কাটতে পারেন, এটা ডিপেন্ড করে আর কি। আর ক্লায়েন্ট যদি তাদের কার্ড অ্যাড করতে যায়, সে কিন্তু তাহলে ইজিলি এখান থেকে কার্ড অ্যাড করে ফেলবে। আচ্ছা, এখানে আমরা বাংলাদেশেরটা দেখলাম, বাট আমরা যদি দেখি হচ্ছে ইউএসএ কিংবা হচ্ছে অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো কান্ট্রি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই বিজনেসগুলোর শুধুমাত্র ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড না, আমাদের যেমন বিকাশ আছে, তারপর হচ্ছে রকেট আছে, এই টাইপের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসও তাদের কিন্তু আছে, যেগুলো কিন্তু ডুয়াল কারেন্সি অ্যাভেলেবেল, এবং বিভিন্ন ভার্চুয়াল কার্ড পাওয়া যায়। সেই ভার্চুয়াল কার্ডও তারা অ্যাড করতে পারে। ইনফ্যাক্ট পেপাল বা পেপাল অনেকের থাকে, সেই পেপালটাও কিন্তু ফেসবুক পেমেন্ট মেথড হিসেবে তারা ইউজ করতে পারে। পেপাল জাস্ট একটা ইমেইল এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস হচ্ছে তারা কানেক্ট করে দিবে পেপালের, এটাই। এটা যখন আপনি কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন মূলত ফেসবুক আসলে কি কি ধরনের পেমেন্ট মেথড সাপোর্ট করে। আচ্ছা, এখানে আমরা বিলিং এ আসলাম এবং হচ্ছে পেমেন্টে যখন আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাকাউন্ট, যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে দেখেন এই যে পেমেন্ট মেথড অ্যাড করা নাই। তো একটা ক্লায়েন্ট চাইলে এখান থেকেও পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারে। তো এটা আপনি জাস্ট দেখাই দিবেন একটা স্ক্রিন শেয়ার করে বা স্ক্রিন রেকর্ড করে, এটুকু আপনি দেখাই দিবেন যখন সে জিনিসটা বুঝবে না, ঠিক আছে? আর এটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট বিজনেস ম্যানেজারে গিয়ে পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলে। এটা আহ, অনেকবার হয়েছে, এই জন্য আমি বলতেছি। তো এই যে এটা অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এই যে এমএফআই অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, তাহলে আপনি অ্যাডটা ঠিকঠাকভাবে পাবলিশ করতে পারবেন। আর আরেকটা জিনিস বারবার বললাম, সেটা হচ্ছে যে এই যে কান্ট্রি বাংলাদেশ, যেমন আমাদের লোকাল বা এখানে যদি আমরা অ্যাড দিই, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। কারেন্সি আমরা বিডিটিতে রাখতে পারি অথবা ইউএসডিতে রাখতে পারি। তো আমরা চেষ্টা করব ইউএসডিতে রাখার, কারণ হচ্ছে এটা একটা গ্লোবাল পেমেন্ট সার্ভিস, পেমেন্টের কারেন্সি। তো ওইটা হচ্ছে যখনই আপনি অন্য দেশের জন্য কাজ করবেন, সেটা কস্টিংটা আপনি আন্দাজ করতে পারবেন, এবং যখন বাংলাদেশের জন্য কাজ করবেন আপনি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে প্রসেস। তো এখানে অ্যাড অ্যাকাউন্টের মাঝে হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আবার দেখেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই, বিজনেস সেটিংয়ে যাই। বিজনেস সেটিং থেকেও ক্লায়েন্ট হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে পারে, ওটাও দেখাচ্ছি আমি। বাট বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথড অ্যাড করে কোনো লাভ হয় না, ওটা ওইখানেও এমনিতেই পড়ে থাকে, আমরা ইউজও করতে পারি না। তো এই জন্য আমরা দেখালাম যে অ্যাড অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ওকে, এখানে এসে এই যে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট, এই জায়গায় হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করে। এই যে দেখেন এখানে কিন্তু পেমেন্ট মেথডটা আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারতেছি আর কি। বাট আমি যতটুকু, এই যে দেখেন পেমেন্ট মেথড, তাই না? এই যে এখানে যদি কেউ পেমেন্ট মেথড অ্যাড করে, সেই ক্ষেত্রে এই পেমেন্ট মেথডটা অ্যাড করার পর আমরা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথডের অ্যাক্সেসটা পাই না। তো এটা ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে তুমি এইখানে পেমেন্ট মেথড অ্যাড না করে এই যে অ্যাকাউন্টে যাও, এই যে অ্যাকাউন্ট,
অ্যাকাউন্টে গিয়ে গিয়ে এখানে যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে সেটা ওপেন করো, তারপর হচ্ছে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা কাজ করা। ঠিক আছে, আবার যদি ক্লায়েন্ট কখনো প্রশ্ন করে যে আমি যে পেমেন্ট মেথড অ্যাড করবো, আহ, তুমি কি এটা দেখতে পাবা নাকি, আপনি সিম্পলি বলবেন যে না, এটা হচ্ছে যে স্টার দেওয়া থাকে পেমেন্ট মেথডের যে নাম্বারে, সেগুলো স্টার দেওয়া থাকে সবগুলোতে, এটা একজন আরেকজন স্টাফ হিসেবে বা এমপ্লয়ি হিসেবে কেউ কখনো দেখতে পাবে না। শুধুমাত্র ক্লায়েন্টই জানে এটার নাম্বারটা বা এবং কোডটা কি কি আছে। আর পেমেন্ট মেথড অ্যাড করার পরেই এটা স্টার দেওয়া থাকে, দেখবেন যে নাম্বারের মাঝখানে কিছু স্টার দেওয়া, যাতে করে ওই নাম্বারটা বোঝা না যায়, এটাই আর কি। তো আমরা পেমেন্ট মেথড সম্পর্কে একটা ধারণা পাইলাম, তাই না? আপনারা পেমেন্ট মেথড এখন অ্যাড করতে পারবেন না, বা ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করতে পারবেন না? তাহলে লিড ক্যাম্পেইন তৈরি করা শিখলাম, এবং কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেটাও আমরা আজকে দেখলাম। সবাই কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনারা আগামীকাল এই যে দুইটা জিনিস আমি দেখাইলাম, এই দুইটা জিনিস আপনারা হোমওয়ার্ক করে আনবেন। তারপর হচ্ছে আমরা এটা দেখার পর আমরা হচ্ছে লিড ক্যাম্পেইনটা আরো কিভাবে ইন্টারেক্টিভ করা যায়, আরো যে কয়েকটা সোর্স আছে লিড ক্যাম্পেইনের, সেটাও আমরা দেখাবো, এবং হচ্ছে আপনাদের প্র্যাকটিসগুলো আমি দেখব। ঠিক আছে? আর যদি ইলেকট্রিসিটি ক্লাসরুমে থাকে সেই ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমার এখানে নেটটা স্টেবল না, এই জন্য আমরা আর আগাবো না আজকে। আপনার হচ্ছে যদি ইলেকট্রিসিটি থাকে সেই ক্ষেত্রে আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপর বাসায় যান। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা। জি। স্যার আমার বিজনেস ম্যানেজার খোলা শুরু একটা প্রবলেম দেখা দেয়। আপনি একটু জুম চ্যাটে মেসেজটা দেন, কি কোশ্চেন করছেন এটা বোঝা যায় নাই, মেসেজটা লিখে দেন। আচ্ছা, যে প্রশ্ন করলেন উনি একটু আমাকে চ্যাটে মেসেজ দেন তো, কি প্রশ্ন করলেন আমি বুঝি নাই। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় প্রবলেম দেখেন।
কি প্রবলেম দেখা দেয়? আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন, পারমিশন দিছি। হ্যালো, আচ্ছা এখন ক্রিয়েটে ক্লিক করেন। হুম, নেক্সট। ওকে, এখন হচ্ছে দেন নেক্সট। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন দেন। ওই যে উপরে দেখেন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, উপরে উপরে। হ্যাঁ, নেক্সট মানে ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, এখন হয়ে গেছে কাজ, আর কিছু করা লাগবে না। এখন আপনি যেটা করবেন, এই যে উপরে বাম সাইডে দেখেন ক্লোজ ট্যাগ আছে, ক্লোজ। হ্যাঁ, এটা ক্লিক করেন, ক্লোজ। ইয়েস, দেখছেন চলে আসছে কিন্তু। এখন আপনি এই অ্যাকাউন্টে সবসময় কাজ করতে পারবেন। ওটা জাস্ট একটা অনবোর্ডিং প্রসেস। আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে তারপর হচ্ছে এই স্টেপে আসতে হয়। এটা নতুন অ্যাকাউন্টগুলোতে এরকম হচ্ছে আর কি। চিন্তার কিছু নাই, অ্যাকাউন্ট সমস্যা হয়নি, ভালো আছে। ঠিক আছে, আপনার প্রবলেমটা তাহলে সলভ, তাই না?